স্বাস্থ্য, নিয়োগ থেকে পরিকাঠামো, একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা আজ নবান্নে সাংবাদিক বৈঠক থেকে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 5টি বড় পদক্ষেপের কথা তিনি ঘোষণা করেছেন, রাখবো পরপর আপনাদের সামনে। জুলাই থেকে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প, জুন থেকে নতুনদের জন্য আবেদনপত্র নেওয়া শুরু হবে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন উত্তরবঙ্গে এইমসের জন্য তৎপরতার 4টি জেলায় মেডিকেল কলেজের প্রস্তাব দেওয়া হয়েছে কেন্দ্রের কাছে। তৃতীয় পদক্ষেপ, দুর্নীতি রুখতে দাওয়ায় চাকরি প্রার্থীদের ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হবে। লিখিত পরীক্ষায় জোর দেওয়া হচ্ছে, মৌখিকে নাম্বার ন্যূনতম করার ভাবনা মুখ্যমন্ত্রী। রেলে 61টি প্রকল্পের জন্য জমি, ফলে থমকে থাকা প্রকল্পে গতি আনছে শুভেন্দু অধিকারীর সরকার। দুর্নীতিমুক্ত এবং স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ায় জোর দিতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন হোয়াটসঅ্যাপ মেসেজের মধ্য দিয়ে কোনো নিয়োগ প্রক্রিয়া হবে না। পাশাপাশি লিখিত পরীক্ষা এবং একাডেমিক স্কোর অর্থাৎ শিক্ষাগত যোগ্যতাকে সবথেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। মৌখিক পরীক্ষায় নম্বর বা মৌখিক পরীক্ষার মান ন্যূনতম করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা রিটেন এক্সাম, একাডেমিক যে স্কোর এবং সাথে সাথে এখানে পশ্চিমবঙ্গে ওরালে ভাইভাতে ম্যাক্সিমাম নাম্বার রাখা হয়েছে। ইটস নট গুড। ভাইভাতে মিনিমাম নাম্বার রাখা উচিত। আমরা চাই স্বচ্ছতার সঙ্গে লিখিত পরীক্ষা। আমরা চাই একাডেমিকের মূল্যায়ন, ইভ্যালুয়েশন। আমরা চাই 100 পয়েন্ট রোস্টার, 100% ইমপ্লিমেন্টেশন। ইটস এ ম্যান্ডেটরি অ্যাজ পার আওয়ার কনস্টিটিউশন। আমরা চাই যে ওরালের নাম্বারটা একটু কম করে স্বচ্ছতার সঙ্গে যাতে আগামী দিনে রিক্রুটমেন্ট হয় এবং তার স্কোর রিক্রুটমেন্ট বোর্ডগুলো ওয়েবসাইটে দিয়ে দিতে পারে। হোয়াটসঅ্যাপ মেসেজ দিয়ে অ্যাপয়েন্টমেন্ট বা রিক্রুটমেন্ট না হয়। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনায় জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন পরীক্ষার্থীরা ওএমআর শিটের সঙ্গে কার্বন কপি তারা নিয়ে যেতে পারবেন, সেই ব্যবস্থা করা হচ্ছে। বিধানসভার পরবর্তী অধিবেশন অর্থাৎ বাজেট অধিবেশনে এই সংক্রান্ত নীতি আনতে চলেছে তার সরকার, নতুন আইন আনতে চলেছে তার সরকার। যে ওএমআর ভিত্তিতে যে লিখিত পরীক্ষা হয় তার কার্বন কপি প্রত্যেকটি পরীক্ষায় বসা যুবক যুবতীকে দেওয়া উচিত। আমি দায়িত্ব নেওয়ার পরে আধিকারিকদের জিজ্ঞেস করেছিলাম পশ্চিমবঙ্গে কিভাবে রিক্রুটমেন্টের পরীক্ষা হয়। তারা আমাকে বললো ওএমআর পদ্ধতিতে হয়, কিন্তু কার্বন কপিটা খাতার সঙ্গেই থেকে যায়, কেউ নিয়ে যায় না, থাকে কার্বন কপি। ইটস এ ভেরি ব্যাড প্র্যাকটিস। ম্যালাফাইড ইন্টেনশন, নেপোটিজম, corruption will move a fresh recruitment policy in next budget session of our assembly. আমরা আগামী অ্যাসেম্বলিতে রিক্রুটমেন্ট পলিসির জন্য যে নতুন আইন করা দরকার সেটা করব। আমাদের উদ্দেশ্য থাকবে ওএমআর, কার্বন কপি, রিটিন পরীক্ষার আমরা যারা পরীক্ষায় বসবেন তাদের দেব, সে প্রভিশন আছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী বুঝিয়ে দিয়েছেন মূল উদ্দেশ্য হলো 3টি: নিয়োগ প্রক্রিয়াকে দুর্নীতি মুক্ত করা, স্বচ্ছ করা এবং যোগ্যতাকে একমাত্র মাপকাঠি হিসাবে ধার্য করা। আর তা নিয়ে মুখ্যমন্ত্রীর এই ভাবনা নিয়ে কি বলছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা, আসুন একবার শুনি। লিখিত পরীক্ষাকে বেশি গুরুত্ব দেওয়া এবং ইন্টারভিউয়ের নম্বর কমিয়ে দেওয়া এবং মেধার ভিত্তিতে নিয়োগ এবং স্বচ্ছতার উপরে উনি জোর দিয়েছেন যে কার্বন কপি পরীক্ষার্থীদের হাতে, চাকরি প্রার্থীদের হাতে দিয়ে দেওয়া হবে। এই উদ্যোগটাকে আমি স্বাগত জানাই। কেন এই প্রক্রিয়াগত ত্রুটির জন্যই
এই 2016 সালের যে চাকরি প্রার্থী যারা চাকরি করছিল এতদিন ধরে, তাদের জীবনগুলো শেষ হয়ে গেছে। তাদের হাতে কার্বন কপি কিন্তু পূর্বতন সরকার দেয়নি। চারিদিকে সমাজে একটা সরকারি চাকরির প্রতি অবিশ্বাসের বাতাবরণ তৈরি হয়েছে। এর দায় পূর্বতন যে চোর দুর্নীতিবাজ সরকার তাকে নিতে হবে, এবং নতুন যে সরকার পশ্চিমবাংলায় এসছে মানুষের সমর্থন নিয়ে তারা যে এই যে উদ্যোগ নিচ্ছে পরীক্ষা ব্যবস্থাটাকে স্বচ্ছ এবং সুষ্ঠু এবং আরও ট্রান্সপারেন্সি আনার জন্য, এই প্রক্রিয়াকে আমরা সাধুবাদ জানাই। 7 থেকে 8 বছর চাকরি করার পরে কোনো রকম দোষী না হওয়ার সত্ত্বেও শুধুমাত্র গভর্নমেন্টের নিয়োগ দুর্নীতির কারণে আমরা চাকরি হারিয়েছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ভুক্তভোগী হিসাবে, অ্যাফেক্টেড পারসন হিসাবে আমরা অবশ্যই এটাকে সমর্থন করব। চাকরি ক্ষেত্রে যত রকমের ট্রান্সপারেন্সি থাকবে, সেটা যদি সেরকম যত রকমের কঠিন এবং শক্তপোক্ত নিয়ম লাগু করা হবে, সেটা আমাদের পক্ষে সবসময় সাধুবাদ থাকবে। কারণ আমরা এইগুলো ডাইরেক্টলি এফেক্টেড হয়েছি এবং এর যন্ত্রণাটা আমরা ভুগেছি, প্রত্যেকটা পদে পদে ভুগেছি এবং এখনো ভুগছি। একের পর এক কেন্দ্রীয় প্রকল্প পালা বদলের পর এই রাজ্যে কার্যকর হতে শুরু করেছে, যার মধ্যে অন্যতম পিএম বিশ্বকর্মা যোজনা। প্রায় 2.5 বছর আগে দেশ জুড়ে চালু হয়েছিল পিএম বিশ্বকর্মা যোজনা, কিন্তু এতদিন পর্যন্ত তা আটকে ছিল। পালা বদলের পর এবার তা কার্যকর হতে চলেছে। শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে জানাবেন। অর্থাৎ পালা বদলের পর এই যে কেন্দ্রীয় প্রকল্প এই রাজ্যে কার্যকর হতে চলেছে, শিবাশিস, কারা কারা এর আওতায় থাকবেন, কিভাবে তারা উপকৃত হবেন? দেখো শুভ্রজিৎ, আমরা জানি যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প কার্যত কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকারের যে রাজনৈতিক টানাপোড়েন তার কারণে দীর্ঘদিন বন্ধ ছিল, এবং তাতে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের তালিকায় ছিল আরো একটি প্রকল্প, তা হচ্ছে পিএম বিশ্বকর্মা যোজনা। 2023-এর 17 সেপ্টেম্বর এই প্রকল্প কেন্দ্রীয় সরকারের তরফ থেকে, কেন্দ্রীয় সরকারের এমএসএমই যে মন্ত্রক সেখান থেকে চালু করা হয়েছিল। তালিকা চাওয়া হলেও বারবার এই রাজ্য সরকার অর্থাৎ পশ্চিমবঙ্গের তৎকালীন যে তৃণমূল সরকার তারা সেই প্রকল্পে নথিভুক্ত করেননি। পালা বদলের পর নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বারবার ঘোষণা করেন যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে এবার থেকে পশ্চিমবঙ্গ সরকার অংশ নেবে, এবং সেই কেন্দ্রীয় প্রকল্পগুলির তালিকায় এই প্রকল্পটিকেও রাখা হয়েছিল পিএম বিশ্বকর্মা যোজনা। পিএম বিশ্বকর্মা যোজনায় সরকারের পক্ষ থেকে আবেদনের পরেই কিন্তু গত 22 মে কেন্দ্র সরকারের যে তালিকা পিএম বিশ্বকর্মা যোজনা সেই তালিকায় যুক্ত করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারকে। পশ্চিমবঙ্গের বিভিন্ন যে কর্মকার, স্বর্ণকার, শিল্পীকার রয়েছেন যারা মূলত শিল্প নির্ভর যে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত, তারা এই প্রকল্পের আওতাভুক্ত থাকবেন এবং তাদেরকে মাসিক একটি ভাতা দেওয়া হবে এই পিএম বিশ্বকর্মা যোজনা। এবং সেই পিএম বিশ্বকর্মা যোজনা কিন্তু শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গে চালু হলো গত 22 মে থেকে। ধন্যবাদ শিবাশিস তোমায়। জমি জটে আটকে থাকা একের পর এক রেল প্রকল্প সেটাও চালু হতে চলেছে। প্রায় 61টি রেল প্রকল্প যেটা জমি জটে আটকে ছিল সেইটাতে সবুজ সংকেত দেওয়া হলো। মুখ্যমন্ত্রী বলছেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব 61টি রেল প্রজেক্টে সম্মতি দিয়েছেন। মেট্রোর যে জটিলতা ছিল সেটাও কাটিয়ে উঠেছি আমরা। আপনারা খুশি হবেন শুনলে, মাননীয় রেলমন্ত্রী মিস্টার অশ্বিনী বৈষ্ণবজি 61 রেলওয়ে প্রজেক্ট রেলওয়ে বোর্ড থেকে অ্যাপ্রুভ করেছেন। শুধু ল্যান্ডের জন্য আটকে ছিল, আমরা ল্যান্ড দেওয়ার জন্য ডাইরেকশন কনসার্ন ডিপার্টমেন্টকে দিয়ে দিয়েছি। 61টা নতুন রেল প্রজেক্ট ইনক্লুডিং হিলি ম্যাক্সিমাম হয়ে গেছে, আর একটু বাকি রয়েছে, ইনক্লুডিং মাই নন্দীগ্রাম অলসো। 6 একর জমি রাজ্য সরকার দেয়নি, 74 একর জমি রেল পুরো মাত্রায় কাজ করছে। এরকম অসংখ্য আছে। আমরা এগুলো ইতিমধ্যে ডবল ইঞ্জিনের টেস্ট পশ্চিমবাংলার পিপল পাবে। আপনাদের জোকা থেকে দমদম মেট্রো মাত্র 666 মিটার। চিংড়িঘাটাতে যে আমাদের বটল ছিল, যে জটিলতা ছিল, সেটাও আমরা ক্লিয়ার করে দিয়েছি। আমাদের এই রাজ্যে যে গুড অপরচুনিটি রয়েছে, এই অপরচুনিটিকে প্রপারলি ইউজ করে ডবল ইঞ্জিনের হাই স্পিডে আমরা ছুটবো একসঙ্গে। এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন, স্টেট গভর্নমেন্ট অর্গানাইজেশন একসঙ্গে কাজ করবে, এবং বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ বিকশিত হতে পারে। যে নির্দেশ এসেছে অভিজ্ঞদের বিরুদ্ধে তদন্ত হবে, তার বিরুদ্ধে অভিযোগগুলোর পাশাপাশি সার্ভিস কোটায় কিভাবে স্নাতকোত্তরে তিনি ভর্তি হয়েছিলেন
আলাদাভাবে তারও তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এই অভিজ্ঞদের বিরুদ্ধে। শোনাবো আপনাদের বিজেপির চিকিৎসক বিধায়ক ইন্দ্রনীল খাঁ, তিনি কি বলছেন এই নিয়ে। রাজ্যের তৎকালীন প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন এবং তিনি মাননীয়া থাকাকালীন যেভাবে করে নানা ধরনের দুর্বৃত্তদের মাধ্যম দিয়ে এই স্বাস্থ্য দপ্তরটা তিনি চালাতেন নিজে স্বাস্থ্যমন্ত্রী হয়ে, এবং তার প্রতিফলন কিন্তু আরজিকর কাণ্ডে আমরা দেখতে পেয়েছি। সেখানে এবং পুরো এক একটি হাসপাতাল জুড়ে কোথাও থ্রেড কালচার, কোথাও সিন্ডিকেট, কোথাও দুর্বৃত্তদের একটা পুরো অপারেশন চলছে এবং বিভিন্ন ধরনের ট্রান্সফার পোস্টিং সব কিছুর মধ্যে দিয়ে যারা যারা এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বাঁ হাত হয়ে যারা বিভিন্ন ধরনের অন্যায় করে গেছে দিনের পর দিন ধরে, অন্যায়ভাবে এমডি সিট জোগাড় করেছিল, অন্যায়ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাধ্যম দিয়ে বিভিন্নভাবে তারা একটা পুরো যে সিন্ডিকেট একটা মাফিয়া চালিয়ে গেছিল স্বাস্থ্য দপ্তরগুলোর মধ্য দিয়ে, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের মধ্য দিয়ে, সেই সকল অন্যায়ের কিন্তু সুবিচার হবে এবং সেই সুবিচারের একটি প্রক্রিয়া আজকে দেখতে পেলেন। ফলে নিঃসন্দেহে সকলের নজর রয়েছে এই যে তদন্ত হবে, সেই তদন্তের পর কোন কোন তথ্য সামনে আসে। একাধিক অভিযোগ অভিজ্ঞদের বিরুদ্ধে, যার বিরুদ্ধে এবারে বিভাগীয় তদন্তের নির্দেশ। আজকে ডক্টর অভিজ্ঞদের ওপরে যে একটা ডিপার্টমেন্টাল এনকোয়ারির যে নির্দেশিকা আজকে হয়েছে, আমরা সার্ভিস ডক্টর ফোরামের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমরা মনে করি এর অনেক আগেই ডিপার্টমেন্টাল এনকোয়ারি হওয়া উচিত ছিল, কারণ তার এই পোস্ট গ্রাজুয়েশনে ঢোকা নিয়ে যে অভিযোগ, যে অনিয়মের অভিযোগগুলো ছিল, সেটা নিয়ে আমরা হাইকোর্ট পর্যন্ত গিয়েছিলাম এবং নানান অনিয়ম তো সেখানে রয়েছে। ফলে সেগুলো বেরিয়ে আসুক সত্যাসত্য। আমরা এরও দেখেছি এত বড় প্রভাবশালী তিনি, তিনি অভয়কাণ্ডে যখন আরটি করে ঘটনা ঘটছে তারপর তিনি তাকে মানে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসাবে তাকে দেখানো হয়েছে, অথচ তিনি একজন সার্ভিস পিজিটি সাসপেন্ডেড অবস্থায় রয়েছে, সেই অবস্থায় তাকে ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট হিসাবে তাকে দেখানো হচ্ছে। আর আমরা বিভিন্ন জায়গায় দেখেছি তাকে যে প্যারেড গ্রাউন্ডে যে মেডিকেল টিম আগের দিন ব্যাকডেটে তাকে অর্ডার বের করা হচ্ছে। এখানে কতটা প্রভাবশালী হলে এই ধরনের হতে পারে সেটা আমাদের কাছে কিন্তু অত্যন্ত আশ্চর্যজনক লাগছে। এবং আমরা মনে করি যে আজকে শুধু উনি একা নন, একটা বড় নেক্সাস, একটা বড় চক্র এখানে কাজ করছে। বিসি রায় হাসপাতালে রোগী কল্যাণ সমিতির আমন্ত্রিত সদস্য হতে তাকে চিঠি দেওয়া হয়েছে। গতকালই এই দাবি করেছিলেন কুণাল ঘোষ, কিন্তু অগ্নিমিত্রা পাল তিনি আজকে বলছেন যে এরকম কোনো সিদ্ধান্তই গৃহীত হয়নি। পাল্টা নথি দেখিয়ে রোগী কল্যাণ সমিতির আমন্ত্রিত সদস্য হওয়ার চিঠি পেয়েছি, এই দাবি করছেন কুণাল ঘোষ। আমাকে ওনারা জানিয়েছেন ফোনে, চিঠি বোধহয় বাড়িতে পাঠিয়েছেন হোয়াটসঅ্যাপে। বিসি রায় হাসপাতাল একটি গুরুত্বপূর্ণ হাসপাতাল এবং আমি যেহেতু বেলেঘাটা কেন্দ্র থেকে নির্বাচিত বিধায়ক, ফলে আমার কনস্টিটুয়েন্সির মধ্যেই পড়ছে। সেখানে যদি আমি কোনো অভিজ্ঞতা দিয়ে, কোনো পরামর্শ দিয়ে সাহায্য করতে পারি, আমি নিশ্চয়ই করব। বিধায়ক কুণাল ঘোষ বাবু বলেছেন যে বিধাননগর শিশু হাসপাতাল, সেখানে নাকি ওনাকে মনোনীত করা হয়েছে, কিন্তু সরকারের তরফ থেকে কিন্তু এরকম কোনো ইনফরমেশন আমাদের কাছে নেই। আমরা কিন্তু এটার মনোনীত কোনো নাম পাঠিয়েছি এটা কিন্তু নয়। এই বিষয়টা আমরা দেখছি, কিন্তু এটা আমি ক্লারিফাই করে দিতে চাই যে সরকারের দিক থেকে কিন্তু কুণাল বাবুর নাম আমরা কিন্তু পাঠাইনি। ভাবে আমাকে কপি দেওয়া হয়েছে কুণাল কুমার ঘোষ এমএলএ, এটা নোটিশ, এটা হচ্ছে নোটিশ গতকালের। চেয়ারপারসন অফ রোগী কল্যাণ সমিতি অ্যান্ড প্রিন্সিপাল, তিনি নোটিশ করেছেন এবং এ সংক্রান্ত সার্কুলারটিও তিনি আমায় পাঠিয়ে দিয়েছেন। বিষয় হচ্ছে আমাকে ফোন করে জানানো হয়েছে, আমি তো নেমন্তন্ন বাড়িতে নিজে গিয়ে হাজির হইনি, আমাকে ফোন করে ডাকা হয়েছে, হোয়াটসঅ্যাপে চিঠি পাঠানো হয়েছে, বাড়িতে মেসেঞ্জার দিয়ে হার্ড কপি পাঠানো হয়েছে। তারপরে যদি কেউ বলে সেটা সরকারের কোঅর্ডিনেশনের, আমি শুধু হাসতে পারি, আমার কিছু করার নেই। কারণ এই সদস্য পদে থাকলে আছি, না থাকলে নেই, আমার কাছে প্রায়োরিটি নয়। কিন্তু এদের কোঅর্ডিনেশন নাকি, এদের এখন মনে হচ্ছে কেন বিরোধীদের ডেকে ফেললাম, কেন কুণাল ঘোষকে ডেকে ফেললাম, ইয়ে ডার আমি আচ্ছা লাগা। পরের খবরে আসবো। আরজিকর ফাইলস খুলতেই এবার স্ক্যানারে সাসপেন্ডেড চিকিৎসক অভিক দে, এবার তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করার নির্দেশ জারি হলো। থ্রেড কালচার সহ একাধিক অভিযোগ রয়েছে অভিজ্ঞদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ রাজ্যপালের।
কিভাবে সার্ভিস কোটায় স্নাতকোত্তরে ভর্তি হয়েছিলেন অভিক দে পৃথকভাবে তারও তদন্ত হবে। এই নিয়ে চিকিৎসক অনিকেত মাহাতো তিনি কি বলছেন শুনবো। যে স্বাস্থ্য ভবনের নির্দেশে আমাদের ওই আন্দোলন চলাকালীন 3 সদস্যের কমিটির মাধ্যমে একটা তদন্ত কমিটি তৈরি হয়েছিল। সেই তদন্ত কমিটিও এই অভিজ্ঞকে দোষী প্রমাণিত করেছিল, কিন্তু শাস্তি হয়নি। তাহলে আজ বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে গভর্নর, আমি তাকে স্বাগত জানাই, কিন্তু আমি চাই এদের কঠোর থেকে কঠোর শাস্তি হোক। শুধুমাত্র তদন্তের মাধ্যমে সময় যেন বিলম্বিত না হয়, কঠোর থেকে কঠোরতম শাস্তি হোক, এটা আমি চাই। থ্রেড কালচারকে যদি সম্পূর্ণরূপে নিপুণ করতে হয়, তুলে ফেলতে হয়, তাহলে সামগ্রিকভাবে যারা পশ্চিমবাংলার সমস্ত মেডিকেল কলেজ জুড়ে যাদের অত্যাচার ছিল, থ্রেড কালচারেরকে যারা ধারক এবং বাহক ছিলেন, তাদের সবার শাস্তি, কঠোর থেকে কঠোর শাস্তির দাবি আমি রাখতে চাই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।